ওর কোনো সময় আমাকে যদি কেউ গুলিও করে তাহলে ওর নাম বলবো, আমি যদি বলে ফেলি তার নাম তাহলে ও খুন হয়ে যায়। আমি একদিন একটা টেলিফোন পেলাম, টেলিফোনে যাক যে নাম বেরোয়, তো আমি তারপরে দেখলাম আচ্ছা। তারপরে আবার উনি টেলিফোন করলেন, তা বলছে যে এরকম আমি আরজি করে একজন ডাক্তার, আমি একটা বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই, যদি আপনাকে একটু আমাকে উপদেশ দেন। বললাম বিষয়টা তো মুখে এরকম করে হয় না, তো ব্যক্তিগত বিষয় তো না? বলে না, ব্যক্তিগত বিষয় না, কিন্তু আমার নিজে, আমার এই বিষয়টাতে আমার ভূমিকা আছে বলেই, কেন এই এই সমস্ত জিনিসগুলো আপনি বুঝতে পারবেন হয়তো, সেই জন্যই আমি মনে করেছি। আমি বললাম তো আজকে তো হবে না, আপনি কালকে আসেন। তারপরে আমার, আমরা তো সাহাব লোক, সময় দিতে হবে, টাইম বলবো সেই টাইমে আসতে হবে। তো উনি একদম সেই টাইমে 5 মিনিট আগেই উনি আসলে বসলাম, দেখলাম যে বেশি বয়স না। তারপরে ওনার সমস্যা বললো, ওরা একটা সেটা সেটা একটা ও- আহ, ওদের মানে এর মধ্যে ওর ডিউটির মধ্যে কিছু জিনিস সম্বন্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, মানে অ্যাডমিনিস্ট্রেশনে যেটা বিভিন্ন বিষয়, সেই বিষয় সেখানে যা আমার মনে হলো সেটা আমি বলার পরে, তারপরে কথায় কথায় এক কথা থেকে আর এক কথা হয় সামনে আসলে, উনিও দেখলাম কি আস্তে 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 উনি ওপেন করলেন। এমনকি ওই সন্দীপ ঘোষের বেলায়ও উনি বললেন আমাকে কিছু কথা, তারপরে প্রথম দিকে কেমন ব্যবহার করেছে, পরে কি ব্যবহার করেছে। তারপরে আমি বললাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই যে আপনারা কেউ জানলেন না। বলে দেখুন, আমরা কেউ জানলাম না এ কথা বলা ঠিক হবে না, এবং কারা করেছে আমি তাদের গ্রুপের নাম বলতে পারি, কিন্তু ব্যক্তিগত কি কারা কারা করেছে সেটা তো আমি, যেহেতু সেটা জানি না আমি, কিন্তু এরাই করেছে, এরাই করেছে। এর থেকে আর কি তথ্য পারে? যদি একজন মহিলা সেখানকার, তিনি বোধহয় সিনিয়র ডাক্তারই হবেন, তিনি জুনিয়র ডাক্তার নয় আমার যতদূর, আমি একটু জিজ্ঞেস করা তো আমার পক্ষে ঠিক না যে আপনি জুনিয়র কি সিনিয়র। তাতে উনি যা বললেন যে ওখানকার লোকেরাই করেছে, এই সঞ্জয় খানা ওখানকার লোকেরাই করেছে, তাহলে সে যদি জানে, তাহলে আমি সেই জন্য আমি ওর কোনো সময় আমাকে যদি কেউ গুলিও করে তাহলে ওর নাম বলবো, কিন্তু আমার ভয় আছে যে আমি যদি কোনো ভুল, মানে ভুল ক্রমে আমি যদি বলে ফেলি তার নাম তাহলে ও খুন হয়ে যায়, ও খুন হয়ে যায়। কিন্তু সেই তদন্ত করলেও তারা তো এখনো কাউকে ও ছাড়া কাউকে তো অ্যারেস্ট করেনি। তাহলে বুঝতে হবে কি, যে ওই কজন লোক, তাদের হয়তো ইন্টারোগেশন হতে পারে, আমরা জানি না, সেটা তো সিক্রেট ব্যাপার না। তা আমি তো আগেও বলেছি যে কম পক্ষে 6 জন, 6 জন, মানে 6 জন হতে হবে, এছাড়া, মানে এছাড়া 6 জন হতে হবে, সঞ্জয় ছাড়া। আর একটা কথা বলি, আমি তো ওই পোস্টমর্টম রিপোর্ট তো গিলে খেয়েছি, ওই পোস্টমর্টমের মধ্যে ঠিক আছে তার, আই মিন, সেখানে সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনায় শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআই এর আইনজীবী দাবি করছে। এই বাজনা বাজার ফলে এটা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষতি হচ্ছে, কোনো ভালো হচ্ছে না। সরকার তথা পুলিশ, তারা প্রথম দিন বাজালো, তারপরের দিন হচ্ছে আরো বেশি বাজালো, এমনকি যেখানে মানে পা রাখতে হবে সেইখানে বসে বাজিয়েছে, বোনেটের উপরে বাজিয়েছে নিজেদের, এবং হর্ন দিয়েছে। এই সমস্ত করে একটা মানে একটা কমিক্স করছো। এই কমিক্সটা যে তোমরা করছো, এতে তোমাদের কিচ্ছু উপকার হচ্ছে না, মানুষ তোমাদের উপরে আরো সন্দেহ হচ্ছে। কি দরকার ছিল এটা করা? এমনকি তোমারই যে মুখপাত্র কুনাল, কুনালই এটাকে সম্পূর্ণভাবে জলে ফেলে দিয়েছে। তাহলে এর দায়ী কে? এই সরকার। এ দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদের স্টেটমেন্ট দিতে হবে
যে না আমরা কিছু করিনি। কিন্তু তুমি কি করলে, মনং সম্মতি সংলক্ষণের মতো উল্টো যে কাজটা করছো, তাতে তোমারকে কেউ, সেটাও সে কথা বলছে, কুণাল সে ওয়ার্ডটাও কিন্তু বলেছে যে ওটা করে কিছু কিছু সুবিধা হবে না সরকারের। বিনীত গোয়েলের নাম, যে ওরা যে ইনভেস্টিগেশনটা কিছুই করেনি, তার দায়িত্বে কে ছিল? বিনীত গোয়েল। এবং এই কথাটা তো সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে, যে যে কলকাতা পুলিশ যে কিচ্ছু তদন্ত করতে পারেনি, সেটা তো এই আমাদের ক্যালকাটা হাইকোর্টের থেকে প্রথম কথা হয়, যে আমরা দেখলাম যে ইনভেস্টিগেশন তো কিছুই হয়নি। চিফ জাস্টিস, এই কোর্টের চিফ জাস্টিস, আমরা তার অর্ডার আমার কাছে রয়েছে, সেখানে তিনি বলছেন যে এমন কিছু কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এখানে হয়নি, আমি সেই জন্যে এই কেস আমি সিবিআই কে হ্যান্ড ওভার করলাম। এইবার গেল দিল্লিতে ব্যাপার, সেখানে ওই তিনজন জাস্টিসের মধ্যে একজন চিফ জাস্টিস আর দুজন, যিনি আর একজন জাস্টিস, জাস্টিস পারদিওয়ালা, তিনি বললেন যে ক্যালকাটা পুলিশে আপনারা যা তদন্ত করেছেন, এইরকম তদন্ত আমি আমার মানে ব্যাখ্যা, প্রথম কিন্তু ব্যাখ্যা করেছে, এই তোমরা করো নাই, এই তোমরা করো নাই, এই তোমরা করেছো, পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে ইত্যাদি, আমি ওগুলো তো ব্যাখ্যা করছি না। কিন্তু তারপরে উনি উপসংহারে বলছেন কি, যে এইরকম তদন্ত আমি আমার 30 বছরের অভিজ্ঞতার মধ্যে আমি দেখি না। সঞ্জয়ের কথা ছেড়ে দিন, আমি তো সঞ্জয়ের কথার দিকে যাচ্ছি না, এই তো সিবিআইয়ের কথা। তো সিবিআইয়ের যা বলেছে, সঞ্জয় তো প্রায় তাই বলেছে, তাহলে আপনি তাকে গুরুত্ব দেবেন না কেন? আর আমি বা গুরুত্ব দেওয়ার না দেওয়ার আর কি, সে তো গুরুত্ব দিয়ে দিল কুণাল ঘোষ, ওই সরকারের লোক, তার স্পোক্স পারসন, এবং কি তার একটা পোস্ট যে আগে ছিল কি সেক্রেটারি ইত্যাদি, যাই হোক ওই সেক্রেটারি মানে ইংরেজিতে সাধারণ সম্পাদক, সাধারণ হবে, সাধারণ তো নয়, ও তো অসাধারণ। তো কুণাল সে যাই হোক, কিন্তু কুণাল এই ব্যাপারে আমি বলবো কুণাল ঠিক কাজ। কলকাতা পুলিশের ভূমিকায় রীতিমতো খুব প্রশ্ন তুলেছেন খোদ কুণাল ঘোষ। কেন বলুন তো? বলছেন একটু তো ব্যবস্থাটা পাল্টাতে পারতেন, অনেক পুরোনো আমলের ব্যবস্থা হয়ে গেছে। বলছি সঞ্জয়ের কণ্ঠ রোধ করার জন্য কেন এত হর্ন, কেন এত বাজনা বাজানো? সঞ্জয়ের কণ্ঠ রোধ, সবাই বলছেন সঞ্জয়ের কথা নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সেই জন্যই হয়তো পুলিশ এইটা ঢাকা দিতে কার্যত ব্যস্ত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, সঞ্জয়ের জন্য রীতিমতো এত ব্যবস্থা, আপনি দেখেছেন কিভাবে বাজনা বাজানো হচ্ছে? আমি বলছি এইভাবে কণ্ঠরোধ করা কি যায়? অভিযুক্ত হোক বা ধর্ষক হোক বা যেই হোক, এইভাবে কি বাজনা বাজানো যায়? আমি বলি, প্রথম হচ্ছে যে এই বাজনা বাজার ফলে এটা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষতি হচ্ছে, কোনো ভালো হচ্ছে না। তো এইবারে আমার মনে পড়লো যে যেহেতু কুণাল কুণাল ঘোষ আমাকে উপেন্দা বলে, দাদা বল উপেন্দা বলে, সেই জন্য কুণালই আমি বলছি, আর বড় লম্বা করে বলছি না। তো কুণাল যেটা বলেছে যে এই করাটা ঠিক হয় নাই, এই করাটা ঠিক হয় নাই, এটা কিছু বললে এমন কিছু আসে যায় না, বরং এটাতে ক্ষতি হবে। এটা অন্যভাবে বলতে, যদি কিছু বলতে হয় তাহলে অন্যভাবে। এই এটা খুব পুরনো ব্যবস্থা, এই ব্যবস্থাটা ঠিক হয় নাই। এবং আমি বলবো কি, কুণালকে আমি একটা হ্যাটস অফ সেদিনও বলেছি, কুণালকে আমি সম্পূর্ণ, আমি যতই কুণাল সম্বন্ধে অনেক রকমের কথা হয়, ওর বিরুদ্ধে হয়, ও নিজেও অনেক করতে হয় ওকে, ও হচ্ছে স্পোক্স পারসন, কিন্তু কুণালের একটা গুণ আমি দেখেছি, যে কুণাল যখন ওই আগে যা কুণালের উপরে যা হয়েছে, সে কুণাল এখনো কোনো বিবৃতি দিয়ে প্রেস কনফারেন্স করে বলেনি যে আমি আগে যা বলেছি সেটা ঠিক নয়। এবং সে এই যে এখন ডিজি আছে তার সম্বন্ধে বলেছে যে সে মিথ্যা কেস আমাকে দিয়েছিল, এখনো আমি বলছি যে মিথ্যা কেস দিয়েছিল, সেদিনও সে বলেছে। অতএব এই যে এইটা আমাকে মানতে হবে। এবং এখানেও কিন্তু সে সরল না, সে তার আগে যে কথাটা, সে তার নিজের বেলায় যা হয়েছে, এই 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 যে আসামি তার বেলায় হচ্ছে, ইনফ্যাক্ট তাকেই সমর্থন করলো, এইভাবে ব্যবহারটা করা ঠিক হয়নি।
আমি ও এক্স্যাক্টলি কি কি বলেছে সেটা কাগজে বেরিয়েছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন, আমি কিন্তু ইনভেস্টিগেশনের লোক, আর এই পিএইচডি পর্যন্ত হচ্ছে আমার ইনভেস্টিগেশন, ক্যালকাটা ইউনিভার্সিটি। অর্থাৎ আমরা কিন্তু ওই কাগজ না হলে কথা বলতে আমরা পারি না। ওই সিবিআই এর একটা কথা আছে, ভাই সিবিআই তো ডকুমেন্টওয়ালা। মানে সেই বলেছিলাম যে খুব বিখ্যাত মানে সারা সাউথ ইস্ট এশিয়ায় বিখ্যাত উনি গোয়েন্দা ছিলেন, যিনি যিনি আমাকে ট্রেনিং করিয়েছিলেন। তোমরা বিশ্বাস দেখো, এই কাগজ দেখো, बार बार पढ़ो, ইহাতে কুছ না কুছ নিকাল যায়গা। তাহলে আমি বলবো কি, যেদিন সিবিআই চার্জশিটটা সাবমিট করে, আর একবার বলি যে চার্জশিট সাবমিট আর যেদিন চার্জশিট মানে একদম অ্যাকসেপ্টেড হয়ে গেল, সেই দুটো দিন আলাদা আলাদা দিন। কিন্তু প্রথম দিন হচ্ছে 7/10/2024। সেই দিন সিবিআই যে উকিল তিনি কি দাবি করছেন আমি একবার পড়ে শোনাতে চাই, কারণ আমি এই কথাবার্তা বললাম যে সিবিআই ভাই ডকুমেন্টওয়ালা। কি বলছেন কোর্টের মধ্যে? সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনায় শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআই এর আইনজীবী দাবি করছে। তাহলে এখন সঞ্জয় যা বলছে যে এই কথা বলছে ষড়যন্ত্রে, সে বলছে আমি ষড়যন্ত্রের শিকার। তাহলে সঞ্জয় বলার আগেই, যেদিন চার্জ ফ্রেম হয়ে গেছে সেদিন না, যেদিন সে আগেই কিন্তু এই সিবিআই বলেছে, আর যেদিন চার্জ ফ্রেম হয়েছে তার বেশ কয়েকদিন পরে সেই দিন সঞ্জয় বলেছে। তাহলে সঞ্জয়ের কথাটা গুরুত্ব আছে, যেহেতু সিবিআইও সেই কথা বলছে, তাহলে তো অপরাধীরা এখনো ধরা পড়েনি, তারা তো বাইরে আছে, শুধু সঞ্জয়কে তাহলে তো বলি করা হচ্ছে কার্যত। আমি একেবারে এর সম্বন্ধে আমার কোনো কোনো দ্বিধা নাই বলার, যে তাদের সম্বন্ধে তদন্ত হচ্ছে, কেন সিবিআই তো এখনো তাদেরকে কাউকে অ্যারেস্ট করে নাই, তাহলে আমাকে ধরতে হবে। কিন্তু হ্যাঁ, তদন্ত চলছে একথা কিন্তু সিবিআই, এমনকি সুপ্রিম কোর্টের যে প্রথম এই যে লাস্ট বাটন, সেইখানে কিন্তু সুপ্রিম কোর্টই বলেছে যে এই কেসে মানে এই খুন এবং ধর্ষণের কেসে আরো অন্য লোকেরা যারা ইনভলভ যদি থাকতে পারে, যদি থাকে, তাদের সম্বন্ধে অন্য লোক সম্বন্ধে তদন্ত হচ্ছে। সিবিআই আজকে যে রিপোর্ট দিয়েছে সেটা হচ্ছে এক কথা। আর সিবিআই না, আর এখানেও সিবিআই এই কোর্টেই বলেছে যে আমরা সেই তদন্ত করছি। কিন্তু সেই তদন্ত করলেও তারা তো এখনো কাউকে ও ছাড়া কাউকে তো অ্যারেস্ট করেনি। তাহলে বুঝতে হবে কি, যে ওই কজন লোক তাদের হয়তো ইন্টারোগেশন হতে পারে, আমরা জানি না, সেটা তো সিক্রেট ব্যাপার না। তা আমি তো আগেও বলেছি যে কম পক্ষে 6 জন, 6 জন মানে 6 জন হতে হবে, এছাড়া 6 জন হতে হবে, সঞ্জয় ছাড়া। আর একটা কথা বলি, আমি তো ওই পোস্টমর্টম রিপোর্ট তো গিলে খেয়েছি। ওই পোস্টমর্টমের মধ্যে ঠিক আছে, তার সেখানে মানে রক্ত ঝরিয়েছে, একবার না দুবার সেখানে ঢুকিয়েছে, তার জেনিটালে ও ঢুকিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে ইনসারশন। সেই ইনসারশন কথাটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো অন্য কিছু জিনিস দিয়ে যখন হয়, যদি কিছুর মধ্যে কোনো শরীরের মধ্যে কোনো অংশের মধ্যে যদি ঢোকানো হয়, তাকে বলা হয় ইনসারশন। আর এই যে আমাদের যে মানে এই অপরাধের, ধর্ষণের অপরাধের যে কথা বলা হয়, যখন তাকে সেইখানে বলা হবে পেনিট্রেশন, মানে যৌনাঙ্গ দিয়ে সেখানে ভিতরে ঢোকানো, সেটা কিন্তু যখন কোনো ফরেন্সিক সায়েন্টিস্ট যারা এটা করলেন আর পোস্টমর্টম রিপোর্ট করলেন, যখন বললেন ইনসারশন, তার মানে অন্য কিছু জিনিস দিয়ে তার যৌনাঙ্গে তারা ঢুকিয়েছে, সেখানেও রক্ত ঝরেছে। এবং এই যে কালকে যার হয়ে গেল, বয়ান হয়ে গেল, তিনি সেই ভদ্রমহিলা, একজন ওদের তরফ থেকে একজন ডাক্তার ছিল কল্যাণীর,
সেই কল্যাণী ভদ্রমহিলার পুরনো কথা আমি আমার রিপোর্ট থেকে দেখলাম যে উনি বলেছিলেন তখন, মানে পেপারে বলেছিলেন তখন, একটা আমি পেপারটার নাম করব না, সেই পেপারে বললেন উনি, কোট আনকোট তারা কোট করে দিয়েছে তাকে, যে তাকে আমি দেখলাম তার অনেক, সে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত তার বিভিন্ন জায়গায় তারা আঘাত করেছে, এবং বিশেষ করে আমি যখন তার যৌনাঙ্গের দিকে তাকালাম সেখানে দেখলাম অনেকটা রক্ত জমে আছে, অনেকটা, মানে সেখানেও খুব, ওই বললাম যে ইনসারশন বড় বড় করা হয়েছে। তো এই যে কাজটা করেছে, এবং সে একটা না, হুম, অনেকগুলো, এবং সেখানে আমি বলবো কি, পোস্টমর্টম রিপোর্ট যাই হোক তা হোক পরে, মানে ওই ওই দিন করা উচিত ছিল না, রাত্রে করা উচিত ছিল না, এবং অনেক রকমের এর মধ্যে হয়েছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও বলবো যে সিবিআই যে একটা কমিটি করেছে, সেই কমিটিটা হচ্ছে ভারতবর্ষের যারা এক সর্ব উপরে যারা আছেন এই বিষয়ে, তাদের নিয়ে একটা কমিটি করেছে। তাদের সেই কমিটির সামনে পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, সুরতাল, মানে সুরতালকে বাংলায়, ওটা তো বাংলা না, ওটা অ্যারাবিক টারাবিক হবে, সুরতাল কথাটা তো বাংলা কথা না, যাই হোক অ্যারাবিক হবে বা, তো না, তাদের সামনে দেওয়া হচ্ছে। তারা কিন্তু এই পোস্টমর্টম রিপোর্টের উপরে কোন রকমের মানে কথা বলেননি যেটা এর বিরুদ্ধে, বরং প্রত্যেকটা, সেটা এখান থেকে যেটা আমি একবার বলেছিলাম, এর মধ্যে যেটা ভালো, যেটা আমি কোর্টে নিয়ে হাজির করতে পারবো এবং এবং সেখানে বলতে পারবো, সেটাও তারা ওইভাবে 1 2 3 করে তারা কিন্তু বলেছে যে হাইম্যান এর উপরে অনেকেই প্রশ্ন তুলছে সঞ্জয়ের তো আহ, সঞ্জয়ের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না, সঞ্জয়ের দুটো বিয়ে ছিল। তাহলে এই সঞ্জয় কেন ফেরত হতে পারে না? এই সঞ্জয় তার আগে দুটো বাইরে রীতিমতো নিষিদ্ধালয়ে গেছে, তাহলে এই সঞ্জয় কেন করতে পারে না? কেন মানুষ এত অবাক হচ্ছে? না, অবাক হচ্ছে না যে ও এই জিনিসটা, ও ও হ্যাঁ, নিশ্চিত পল্লীতে যাক আর যাই যাক, তার তার প্রথমত তার চরিত্র ভালো না, এর সম্বন্ধে কোনো ডাউট নাই। তো তাহলে ক্যালকাটা পুলিশ তো তাকেই রেখেছিল, তাকে এমনকি ক্যালকাটা পুলিশের রোগী যারা, তাদেরকে ভর্তি করার দায়িত্ব তার। হুম, ব্যারাকে, পুলিশ ব্যারাকে থাকবে, মোটর সাইকেলও পুলিশের চড়বে, তাহলে তার তো মাথায় তুলেছো তোমরা, তাকে তো তোমরা মাথায় তুলেছো, যেটা তোলা উচিত নয়। 1 নম্বর, তার চরিত্র যে খারাপ, তো তোমরা ভালো করে জানো সেটা। তাকে দিয়ে এই যেটা বলছিলাম না, যে এই যে ঘটনা ঘটেছে, তারপরে আর একটু ব্যাখ্যা করি আমি, তাহলে শুনতে সুবিধা হবে। যে এই খুন কি প্রথম হয়েছে, তারপরে কি এই পোস্টমর্টম আমাকে পরিষ্কার ভাবে বলা হয়েছে তার মাথা থেকে এ পর্যন্ত যে এতগুলো যে আঘাত হয়েছে এবং রক্ত বেরিয়েছে, এই সবই যখন তিনি জীবিত ছিলেন, তার মানে তখন সে মরে নাই। ক্লিয়ার? তখন সে মরে নাই, তখন সেই আঘাতগুলো করা হয়েছে। এখানে কিন্তু একবারও বলা হয় নাই তার কোনো বীর্য পাওয়া গিয়েছে, অমুক তমুক, কিচ্ছু কথা আকারে নাই, রাইট? তার, তো সে মৃত্যুর আগে, তাহলে এইটার পরে তাকে গলা টিপে নাক এবং মুখ করে, মানে নিঃশ্বাস বন্ধ করে যে মৃত্যু হয়েছে, তার এরপরে হয়েছে, এইটা ভালো করে মানুষের, আমাদের মানে মনে রাখা দরকার আছে। দুই নম্বর, না 2 নম্বর, তা এইটা, এইবার এইটা করার, এবার আর একটা প্রশ্ন আছে। আমি যেটা বলছি যে এইটাই সঠিক, তা আমি তা বলছি না, কিন্তু আমি যে রিকনস্ট্রাকশন করেছি, পুনর নির্মাণ যে আমি করেছি, আমরা বলি রিকনস্ট্রাকশন ইংরেজি, হ্যাঁ পুনর্নির্মাণ, মানে কথাটা ঠিক না, মানে আমি বাংলা আমি ঠিক করতে পারবো না, রিকনস্ট্রাকশন বলি আমরা, মানে এইটা ঘটনা, হ্যাঁ, ওটা একটা মানে কাল্পনিক করা হয়, কিন্তু কিসের ভিত্তিতে, যা যা এভিডেন্স এসছে, তার তার এভিডেন্স, সার্কমস্ট্যান্সেস ইত্যাদি দেখে করানো হয়। তা দেখে আমার মনে হয়েছে যে এই যে ওকে প্রথম আঘাত করা হলো, তারপরে তাকে মারা হলো,
তারপরে ওর গায়ে হাত দিয়েছে, তার আগে না। মানে তখন সে মৃত, অথবা মানে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একে হয়তো ডাকা হয়েছে, সঞ্জয়কে। আমি কিন্তু এটা বিশ্বাস করতে, আমি মানে আমি আমার এই যে আমার রিকনস্ট্রাকশন, এইটা যে ঠিক হবে আমি কিন্তু তার কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি তো ইনভেস্টিগেশন করছি না। কিন্তু যা ঘটনা, যা কিছু সিবিআই বলেছে, বিভিন্ন সময় সিবিআই এই কোর্টে বলেছে, ওই সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় মন্তব্য করেছে, সব কিছু মিলিয়ে আমার মনে আমি বিশ্বাস করতে আমার মনে হয় যে সঞ্জয় এসেছে যখন তখন যাকে আঘাতও করা হয়ে গিয়েছে এবং তাকে খুনও করা হয়েছে, সেই সময় তাকে ডাকা হয়েছে।